প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আমরা সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠানে কথা বলে থাকি। আপনারা জানেন যে এই বেশ কয়েকদিন ধরে নগরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাবি নিয়ে সমাবেশ হচ্ছে, রাস্তাঘাটে দখল করা হচ্ছে এবং বেশ ভোগান্তি হচ্ছে। এই বিষয় নিয়ে যেমন আলোচনা করব, একই সাথে সংস্কার, নির্বাচন এবং কোন দিকে যাচ্ছে বাংলাদেশ সেটাও একটু বোঝার চেষ্টা করব। আমাদের সাথে দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন সুলতান মাহমুদ, ডেপুটি এডিটর আমার দেশ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন আবু হেনা রাজ্জাকি, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট, আপনাকেও স্বাগত জানাই। সুলতান মাহমুদ, আপনি সাংবাদিক হিসেবে শহরের বিভিন্ন জায়গায় ঘোরেন, আজকেও বিভিন্ন জায়গায় ঘুরেছেন, এই অনুষ্ঠানের আগে শুনলাম। আপনি দেখেছেন যে বিভিন্ন জায়গায় যে মানে মনে হচ্ছে যে এই নগরটা একটা দাবির নগরে পরিণত হয়েছে। বেশ কয়েকদিন ধরে দেখছি, এর আগে একবার হয়েছিল, মাঝে কিছুদিন একটু বিরতি দিয়ে আবার শুরু হয়েছে। এখন দাবি থাকলে মানুষ দাবি জানাতেই পারে, কিন্তু এই যে মানুষের যে ভোগান্তি, কীভাবে দেখছেন বিষয়টা? ধন্যবাদ। আপনি যেটি বলছিলেন যে দাবির নগরীতে পরিণত হয়েছে ঢাকা, এটি কিন্তু একেবারেই যথার্থ বলেছেন। কারণ গত কয়েকদিন ধরে, বিশেষ করে যদি আপনি যমুনাকে ঘেরাও করে যে আন্দোলন কর্মসূচি এবং তার যে সফল পরিসমাপ্তি আমরা দেখলাম, সেটি থেকে কিন্তু একরকম নতুন উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে যে তাহলে এটি করা যায়। অতীতেরগুলো মাঝখানে দেখবেন যে এই সরকার আসার পর যেমন একটি দাবির নগরীতে পরিণত হয়েছিল, এবং সেটি কিন্তু শুধু ঢাকা না, সারা দেশেই ছিল ওই সময়ের প্রেক্ষাপটে। এরপরে কিন্তু সেটি নানান কারণে, সরকারের নানান উদ্যোগের কারণে সেই জায়গা থেকে একটি স্বাভাবিক চিত্র ফুটে উঠেছিল। এই যমুনা ঘেরাওয়ের মধ্যে দিয়ে, বিশেষ করে এনসিপি যেদিনকে যমুনা ঘেরাও করলো এবং ট্রাক দিয়ে মঞ্চ বানিয়ে সেখানটাতে তাদের দাবির পক্ষে কথা বলছিল, এবং আমরা দেখলাম বিস্ময়করভাবে যেখানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গা এবং যেখানে 144 জারি করা আছে যে এলাকাটিতে, সেই এলাকাটিতে কয়েকটি ট্রাক নিয়ে মঞ্চ বানিয়ে সেখানটা কিন্তু সমাবেশ করা হচ্ছে, মিছিল স্লোগান দেওয়া হচ্ছে, এবং একেবারে বলতে পারেন যে দৃশ্যমান যে বিষয়গুলো হয়েছে তার মধ্যে কেন যেন মনে হচ্ছিল যে এই যমুনা ঘেরাও করে যারা আন্দোলন করলেন তাদেরকে একরকম জামাই আদর, যেটাকে আমরা বলে থাকি, এই পানি দাও, এটা দাও, সেটা দাও, বাতাস করো, অমুক করো, তমুক করো, এবং নিরাপত্তা দাও, তাদেরকে সব কিছু দেওয়া হলো। আমার কাছে কেন যেন মনে হয়েছিল ওটি ছিল ইনভাইট করা একটি সমাবেশ, এবং সেটি কেন ইনভাইট করেছিল, লক্ষ্য এবং উদ্দেশ্য কি, কারা করেছে এবং কারা ফসল তুলেছে, এটি একটি আমার কাছে মনে হয়েছে একটি আন্ডারস্ট্যান্ডিং। না, এরপরে তাহলে কি সেটিকে দিয়ে তারই ধারাবাহিকতায় আপনি দেখেন এরপরে কে এসছে, এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকরা এসছে, এবং আমি গতকালকেও একই কথা বলেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দাবিগুলো, সেই দাবিগুলো আসলে কতটা যৌক্তিক সেটি বিশ্লেষণ হতে পারত, সেটি নিয়ে আলোচনা হতে পারত। সেই আলোচনা বা বিশ্লেষণ বা যৌক্তিকতা নিয়ে কোনো রকম কোনো কিছু হলো না। প্রথমে এক গ্রুপকে দেয়া হলো, ঠান্ডা পানি সরবরাহ করা হলো এনসিপিকে, তারা মিছিল মিটিং করছে, গরমাক্ত হচ্ছে, তাদের গলা শুকিয়ে যাচ্ছে, তো তাদেরকে ঠান্ডা পানি সরবরাহ করো। আর বিপক্ষে অন্যদিকে যারা জগন্নাথের যারা আন্দোলন করলো তাদেরকে দেয়া হলো জল কামান, লাঠিচার্জ, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, এটি দেয়া হলো। তো দাবি নিয়ে কিন্তু কোনো কথাই হলো না। যদি বুঝতাম যে শুধু শিক্ষার্থীদের আন্দোলন, সেখানে শিক্ষকরাও সামিল হয়েছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের, এবং যে দাবিগুলো, এগুলো নিয়ে আলোচনা হলে আলোচনার টেবিলে কিন্তু সুরাহ করা যেত, কিন্তু সেখানে গো ধরে বসলেন সরকারের ভিতরের লোকজন, না কোনো আন্দোলন হবে না, কারণ তারা কোনো আন্দোলনকে প্রশ্রয় দেবেন না। কিন্তু এক্সাম্পল তো তৈরি করেছেন, সেটির ধারাবাহিকতা তারা আবার জেগে বসলেন, এবং আপনারা কিন্তু কোনো আলাপ আলোচনা বিচার বিশ্লেষণ ছাড়া তারা যে দাবিগুলো দিল সে দাবিগুলো সব মেনে নিলেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান
সেখানটাতে গিয়ে তাদেরকে পানি খাওয়ালেন এবং তাদেরকে বললেন যে আমরা তোমাদের সব দাবি মেনে নিলাম। তো একটার পর একটা যখন হচ্ছে, এরপরে আপনি নার্সদের আন্দোলন, এরপর ডিপ্লোমাদের আন্দোলন। ডিপ্লোমারা কি বলছে যে তিনি করেছেন ডিপ্লোমা, কিন্তু তাকে মর্যাদা দিতে হবে বিএসসি ইঞ্জিনিয়ারের মতো। এই যে তার মানে এই যে একটার পর একটা দাবি করলেই বা একটু শক্তি প্রদর্শন করলেই যদি আমার দাবি মেনে নেওয়া তাহলে কেন যুক্তি থাকুক আর না থাকুক, তাহলে তো একটার পর একটা আসতে থাকবেই। হ্যাঁ, এবং সেটি আসছে। আপনি এটা তো ঢাকার মধ্যের কথা বললেন, আপনি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটেছে, সেটির তো প্রাতিষ্ঠানিক সমাধান হতে পারত। সেটিকে যখন ক্ষমতা প্রদর্শন এবং বল প্রয়োগের জায়গাতে গেল এবং সরকারের সায় সেখানে থাকলো, সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয় প্রশ্রয়ে যখন বিক্ষোভকারীরা সেখানটাতে জেঁকে বসলো, সেখান থেকে কী করা হলো? 8 মাস যেতে না যেতে সেই ভাইস চ্যান্সেলরকে পদত্যাগ করানো হলো। বরিশাল বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা ঘটলো। তার ধারাবাহিকতায় জগন্নাথ এসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাম্য হত্যাকে কেন্দ্র করে তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কি বলে ইউনিভার্সিটির যে ভাইস চ্যান্সেলর, তার ভবন ঘেরাও করে আন্দোলন সংগ্রাম করলো। লক্ষ্য কেন এই আন্দোলনের নগরীতে পরিণত হলো? তার একটি কারণও, আমি যদি সোজা বাংলায় বলি, এটি সরকার ইনভাইট করেছে। কোনো না কোনোভাবে সরকারের সিদ্ধান্তহীনতা বা সময় উপযোগী সিদ্ধান্তের অভাব বা সরকারের ভেতরে কারো কারো আশ্রয় প্রশ্রয়ে এই ঘটনাগুলো ঘটছে। সরকারকে অনেক ধন্যবাদ। আবু হান্নান রাজ্জাককে, আপনি কি সুলতান মাহমুদের সাথে একমত কিনা, বা সরকারের এই করা ছাড়া সরকারের আর বিকল্প কি করতে পারতো বলে মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং দীপ্ত টিভির দর্শক শ্রোতা এবং আমার বিজ্ঞ সহ আলোচক। প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন এটা দাবির নগরী। আপনি যদি এক কথায় বলেন, দাবি কিন্তু মানুষ সরকারের কাছেই করবে, যখন যে সরকার থাকুক তার কাছে করবে। কারণ সাধারণ লোকের কাছে কিন্তু সরকার বলতে যে সরকার সেই সরকার। রাজনীতিবিদদের কাছে ব্যাখ্যা ভিন্ন হতে পারে। তো না, এই দাবি যদি বলেন সেটা নাগরিক অধিকারে পড়ে, সেটা আপনার গণতান্ত্রিক অধিকারে পড়ে, সেটা আপনার মৌলিক অধিকারে পড়ে। এবং যে দাবিগুলো নিয়ে যারা আসতেছে, সেই দাবিগুলো তো নিশ্চয়ই 8 মাসের দাবি নয়, মানে 8 মাসে ঘটে না এই দাবিগুলা। কেউ এসে বলে নাই যে 5ই আগস্টের পরের দাবি এগুলো। এই দাবিগুলো হলো বিগত সরকারের সময়, বিগত 15 বছর সরকার যদি আমি দেখি, এই যে আনসারের দাবি, নার্সের দাবি, ডাক্তারের দাবি, চাকরি স্থায়ীকরণের দাবি, চাকরি পুনর্বহাল করার দাবি, মাস্টার রোলের চাকরি করে তাদের স্থায়ীকরণের দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি, তো ডিপ্লোমেটদের আন্দোলন, যা কিছু বলেন না কেন, এগুলো কিন্তু জমানো ছিল। 16 বছর যেগুলো নিয়ে মাঠে আসতে পারেনি, সেটাই বহিঃপ্রকাশ। আপনি দেখেন যে 16 বছর দেশটা কিভাবে রাখছে। এখন এই সরকারের একমাত্র বিকল্প হতে পারে, এটাকে দমাইতে হলে 100 ভাগ হাসিনা চরিত্র রাখলে, গুলি মারবা, আয়নাগর বানায় রাখো, ব্যাস, কোনো আন্দোলন হবে না। আপনি লিখে রাখেন, সে জগন্নাথের আন্দোলন হোক, এনসিপির আন্দোলন হোক, যার আন্দোলনই হোক। সুতরাং সরকার ইনভাইট করছে, কথাটা যে ভাই বললেন, আমি তর্কের খাতিরে ধরে নিলাম সরকার ইনভাইট করছে। লাভবান কে? ফর এক্সাম্পল, আপনি আওয়ামী লীগের কার্যক্রম বিচার না হওয়া পর্যন্ত স্থগিত করে দিলেন, ঠিক আছে? তার মানে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবেন, আমি ধরে নিলাম। কিন্তু আওয়ামী লীগের লোক তো ভোট দিবে, তর্কের খাতিরে ধরলাম ভোট দিবে। আওয়ামী লীগ এনসিপিকে ভোট দিবে? প্রশ্নই ওঠে না। বরং এটা নিষেধ করায় কি হইল, আওয়ামী লীগের ভোট আরও কনফার্ম হইল যে এনসিপি জামাত বিরোধী কোনো বাক্সে পড়বে। তাহলে মানে কাজটা করলাম আমরা, বেনিফিটটা নিল আর একজনে, এই বেনিফিটটা কেন দেওয়া হইল? সুতরাং ইনভাইট করছে কে তাইলে? হু ইজ বেনিফিটেড? আপনি যদি বেনিফিটের প্রশ্ন আনেন, বেনিফিটটা কে পাইল? আর এই সরকার তো কোনো রাজনৈতিক সরকারই না, অন্তর্বর্তীকালীন সরকার, অনির্বাচিত সরকার, বাট 100 ভাগ বৈধ সরকার না। কিন্তু সাথে সাথে একই প্রশ্ন, যেটা হলো দাবি বুঝলাম, কিন্তু এই দাবির কারণে এই জনভোগান্তি, জনগণ ধরেন 10 জনের দাবি বা 100 জনের দাবি, 1000 জনের দাবি, কিন্তু 10 লক্ষ লোক কেন ভোগান্তির শিকার হবে? ওকে, আমি আপনার সাথে একমত। এই দাবি করতে যারা আসছে, ধরেন 100 লোক দাবি করতে আসছে, জাস্ট ধরেন তর্কের খাতিরে, যেদিন আসছে যারা, সব 100 লোক আসছে ধরে নেন। 100 লোকের মধ্যে বাংলাদেশের যে আমরা বৈশিষ্ট্যটা জানি, আপনি 30 জন লোক বাদে বাকি 70 জন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের পাবেন, মানে কোনো না কোনো দলে তারা সম্পৃক্ত।
আমি 30 জন বাদ দিয়ে দিলাম যে এই 30 জন নিরপেক্ষ। তাহলে যেই দলগুলো বলতেছে ওনারা নির্বাচিত সরকার না, তাহলে ওনাদের দাবি পূরণ করার এখতিয়ারও নাই। এই যে দাবিগুলা করতেছে, আপনি যদি বলেন সরকার ইনভাইট করতেছে, তর্কের খাতিরে বলি, তা সরকার ইনভাইট করে যদি নৈরাজ্য সৃষ্টি করে, ঘোলাপানি করে, উনি কি লম্বা সময় থাকবেন? এই তো পরিকল্পনা যদিই হয়, সেটার টাইম কিন্তু এখনো হয় নাই। কেন হয় নাই আমি বলি, আপনি কিন্তু ডিসেম্বর মতো টাইম দিয়ে আসছেন। যেই তার সাথে দেখা করছেন, ফাইনালি গিয়ে বইলে আসছেন আমরা কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। তার মানে আমি কিন্তু মেয়াদ ডিসেম্বর মতো তাকে দিয়ে আসলাম। আবার আরেক দল বলতেছে রোজার আগে নির্বাচন চাই, তাহলে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন হয়েছে, মানে সময় দেওয়া হয়েছে। সময় দিয়ে আসলাম আমি, কাজে সরকার তো টেনশন ফ্রি। ডিসেম্বর পর্যন্ত সব রাজনৈতিক দলই টাইম দিচ্ছে তাকে। সুতরাং সরকার ইনভাইট করবে কেন? উনি যদি ইনভাইট করে, উনি করতে পারে সেপ্টেম্বর অক্টোবরের পরে, তর্কের খাতিরে বলছি, তফসিল দেওয়ার পরে। এখন উনি ইনভাইট করবেন কেন? এখন বরং সমস্ত রাজনৈতিক দলের, আমি আবারও বলছি 100 জনের মধ্যে 70 জন রাজনৈতিক। সুতরাং রাজনৈতিক দলগুলোর বলা উচিত খবরদার তোমরা এই সরকার এই সমস্ত জিনিস কইরো না, তাহলে কিন্তু নির্বাচন পরিস্থিতি খারাপ হবে। যদি হয় সরকারের দূরভিসন তোমাদের বুঝতে হবে আছে কি আন্ডার কমান্ড, যে রাজনৈতিক দলের আন্ডার কমান্ড আছে লোকগুলো। যে আমি এখানে একটু অ্যাড করি, যেটি আপনি বলছিলেন যে সরকার ইনভাইট করেছে কিনা। আমার কথা না, ইনভাইট তো আমি বলি না, আমি আমার কথার ধরে আমি বলছি যে ইনভাইট ইটস এ টেকনিক্যাল ওয়ার্ড। কারণ যখন যমুনা ঘেরাওয়ের পারমিশন দেয়া হয়, এনভায়রনমেন্ট যদি এনভায়রনমেন্ট তৈরি করা হয়, দ্যাট ইজ কল ইনভাইটেশন। এটিকে যখন ওটিকে হালাল করেছেন, আপনি ওটিকে বৈধতা দিয়েছেন, তাদের দাবি পূরণ করেছেন, তখন অন্যগুলো তো এটিকে তো বলাই হয় যে এটি সরকার ইনভাইট করেছে, পরিস্থিতি তৈরি করে দিয়েছে। দ্যাট ইজ কল ইনভাইটেশন ফ্রম দ্য পার্ট অফ গভর্নমেন্ট। আপনি যেটি বলছেন যে এই সরকারকে ভার্নারেবল বা ঝুঁকির মধ্যে ফেলবে কেন, সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলো বলবে করবে না সরকারকে। আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখবেন যে লন্ডনে বসে তারেক রহমান সাহেব বারবার বলছে এই সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করতে চাই। এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় তাহলে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব যে হুমকিতে পড়বে সেখান থেকে ফিরে আসা দূরও হবে। এটি বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটি বলেছেন। তো জামাতের পক্ষ থেকেও সরকারকে সর্বাঙ্গীন সহযোগিতার কথা বলা হয়েছে। আপনি বলছেন যে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে 70% হচ্ছে রাজনৈতিক কর্মী। আপনি ভুল বুঝছেন, আমি বলছি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত রাজনৈতিক দলের 70%। সুতরাং আপনি যেখানেই যাবেন 70% রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। সুতরাং আমি যে লন্ডন থেকে বলি না আমেরিকার থেকে বলি, 70 জন লোক তো সরে যাওয়ার কথা। 70 জন লোক সরে গেলে ওই 30টা লোক আন্দোলন করবে না। না, আন্দোলন এখন কেন হচ্ছে? সিম্পল, আন্দোলনটা হচ্ছে কেন? যখন আপনি কোনো আন্দোলনের মাধ্যমে আপনি সুফল পাচ্ছেন, তখন অন্যরা তো উৎসাহিত হবে যে ওরা আন্দোলন করেছে, ওরা তো ওদেরটা অ্যাচিভ করেছে। এনসিপি তাদের টার্গেট অ্যাচিভ করেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের টার্গেট অ্যাচিভ করেছে, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় তাদের টার্গেট অ্যাচিভ করেছে, যদি বরিশাল বিশ্ববিদ্যালয় তাদের টার্গেট অ্যাচিভ করেছে। এই কয়েকদিনের ভিতরে, এটি এই চলতি মাসের মধ্যে বা একটু কম বেশি, যখন এটি হবে তখন কি করবে? যার যেখানে যে দাবি আছে, আপনি যেটি বলছিলেন যে এই দাবিটি গত 15 বছরে কেউ কথা বলতে পারেনি, সেটি এখন রাস্তায় নেমে এসে বলার পরিবেশ পাচ্ছে, সুযোগ পাচ্ছে, সেই জন্য বলছে। তো সেই দাবি এখন এই সরকারের কাজ কি সব দাবি পূরণ করা? এই সরকার কি দাবি সরকার দাবি পূরণ করতে পারে আর মাঠের থেকে লোক চলে যায়, কাজটা খারাপ না ভালো? না না, আপনাকে আপনি একটা দাবি নিয়ে আসছেন, আমি যদি সেটা পূরণ করতে পারি, পূরণ করার পর যদি আপনি তো বললেন আমি তো জানিই না, না না, আমার তো এখানটাতে পরিস্থিতি হচ্ছে দাবি পূরণ করতেছে, দাবি যদি পূরণ করতে পারে সরকার এবং পূরণ করার পর যদি শান্তিপূর্ণ পরিবেশ হয়, লোকসানটা কি? কাজটা তো সরকারের। শান্তিপূর্ণ কি হচ্ছে আসলে? দাবি তো একটার পর একটা আসছে। আমি ওনার বক্তব্য থেকেই আসছি। এখন আমি তো আসছি যে ঢাকার ভিতরে যে জনদুর্ভোগ হচ্ছে, এটি সরকার দাবি পূরণ করছে। আমি তো সেই কথা শুরুতেই বললাম, আপনার রাজনৈতিক দলগুলোতে তাদের 70 জন নিয়ে যায়, আর তো কোনো আন্দোলন থাকে না। রাজনৈতিক দলগুলো 70 জন নিয়ে যাবে, ওখানে কোনো নেতাকর্মী আছে, ওখানে সমর্থক বলতে পারেন, কোনো না কোনো। তাই তো বলতেছি, তো সমর্থকরা কি কারো কথায় ওঠে বসে? তারা তো যাবে। আপনি কোন অফিসে রাজনৈতিক দলের নেতৃত্ব দেয় সেই লোক নাই বলেন?
বাংলাদেশ। না না না, রাজনৈতিক দলের নেতৃত্ব দেয়, সেগুলো তো আইডেন্টিফাইড কারা কোথায়। সেই দিকে আইডেন্টিফাই, তাদেরকে দিয়ে নিয়ন্ত্রণ করলেই তো হয়, কারণ এটা অনির্বাচিত সরকার, এদের কাছে দাবি দেওয়া নিয়ে যাবা না, নির্বাচন বন্ধ করার জন্য টালবাহানা করতেছে, আপনি বলেন না কেন? পরিষ্কার এটা তো পরিষ্কার বলছে, পরিষ্কার তো বলছে রাজনৈতিক দলগুলো তো বলছে। লোক আসছে, এনসিপির লোক কয়েকজন, আমি টকশো মানে পত্রিকা খুললেই দেই, মানে টকশোতে যারা বলে এনসিপির কিচ্ছু নাই, ফাইন, সরকারের সাথে গেম খেলছে, এটা ইমরানের শের করে খেলছে, পরিষ্কার কেউ বলেনি। যখন ইমরানের সরকাররা একদম প্ল্যান্ড গেম খেলছে যে ইয়ের মৃত্যুদণ্ড দিতে হবে, সেই আইনের সংশোধন, কোথায় সেই ইমরানের সরকার? তার মানে বোঝা যায় খুব পারপাসফুলি ওই গভর্নমেন্ট বানাইছিল। আমি কাউকে বলতে শুনি নাই গভর্নমেন্টের পক্ষে যারা 90% ব্রোকারি করছে, তখনকার সময়ের কথা বলছি, কেউ তো বলে নাই এটা গভর্নমেন্টের প্ল্যান গেম ইত্যাদি ইত্যাদি। বরং ইমরানের সরকারের সেই লাকি স্লোগান দিয়ে বাংলাদেশে বিখ্যাত হয়ে গেল, দ্যাট ওয়াজ এ প্ল্যান গেম। আর এইটা যদি আপনি প্ল্যান গেম ধরেন, ভালো কথা, এই সরকারের পক্ষে প্রশাসন নাই, আমলা নাই, কেউ নাই তার পক্ষে, আপনিও জানেন আমিও জানি, তাহলে অত বড় দল নামে না কেন? নাইমে সেদিন যারা ইয়ে করতে হলো, এখানে আয়নাগণ নাই, বিনা বিচারে হত্যা নাই, কিচ্ছু নাই, আপনি একদম অ্যাবসলুটলি রিস্ক ফ্রি, তখনই আপনি নামতে পারেন না কেন? গিয়ে উঠাই দিলেন না যমুনার সামনে? বেটা কিসের আন্দোলন? কথার কথা। আপনি এবার আসেন আপনার কথা থেকেই। আগে ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় বলা হতো, বা ফ্যাসিস্ট গভর্নমেন্টের পতনের পর পুলিশ কি বলেছে, কান্নাকাটি করে পুলিশ অফিসাররা বলেছে আমরা হুকুমের গোলাম, আমাদেরকে যেভাবে ব্যবহার করা হয়েছে আমরা কারোভাবে ব্যবহার হতে চাই না। তাহলে আপনি এনসিপি যখন সমাবেশ করলো তখন আপনি তাদেরকে কোনো কিছু বললেন না, আবার যখনই জগন্নাথ সমাবেশ করলো বা নার্সরা যখন সমাবেশ করলো তখন আপনি তাদেরকে লাঠিপেটা করলেন। তাহলে এখনও কি পুলিশ সেই ব্যবহার হচ্ছে? তাহলে পুলিশ নিজে নিজে ব্যবহার হইলো, পুলিশ ব্যবহার অন্যকে ব্যবহার করলো না, না পুলিশ ব্যবহার বলতেছে যে আমরা আর ইয়ে হইতে চাই না, ফ্যাসিস্ট সরকারের সময় আমরা যে বদনামটা আর্ন করছি সেটা আর হইতে চাই না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পুলিশের যারা অফিসার, যারা কমান্ডিং, তারা বহাল খুব আরামসে আছে। কেন? রাষ্ট্রপতি হলো তাদের চাকরি খাওয়ার লোক এবং চাকরি দেওয়ার লোক, অ্যাপয়েন্টিং অথরিটি, এবং বাদ 100% গ্যারান্টি তাদের চাকরি থাকবে। তাহলে পিটাইতে নামলো কেন পুলিশ? আমার তো সেটাই বলছি যে কেন, সেটা তো তাহলে পুলিশের ইচ্ছা, পিটালো কেন? পুলিশের ইচ্ছা, এনসিপির কাছে গেলাম না, আবার এইখানে গেলাম, তাহলে পুলিশ কি সরকারের গুডবুকে যাইতে চায়? না না, তাহলে কি পুলিশকে না, তাহলে শুধু যে পুলিশের কথা বলেন, তার মানে একটা সরকার নামে একটা এন্টিটি আছে, তাদের অস্তিত্ব থাকে না, পুলিশের কোনো রোল নাই, তাহলে পুলিশের কোনো রোল নাই, পুলিশের কেন? আচ্ছা সুলতান মাহমুদ, সংস্কারের পাশাপাশি নির্বাচন নিয়ে কথা, এই কথা তো আর শেষ হচ্ছে না, কিন্তু সরকারের দিক থেকে বারবারই বলা হচ্ছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। কিন্তু আপনি অবশ্যই খেয়াল করেছেন যে কোনো রাজনৈতিক দল এই কথার উপর তেমন কোনো আস্থা রাখতে পারছে না। অন্যদিকে সরকার কিন্তু ওই যে 6 মাসের একটা টাইম ফ্রেম দিয়ে রাখছে, ডিসেম্বর টু জুন, এতদিন পরে এসেও কেন এই টাইম ফ্রেমটা ছোট করতে পারছে না, এবং রাজনৈতিক দলগুলোও কেন মানে আস্থার পরিবেশ তৈরি হচ্ছে না? আপনি কি মনে করেন? ধন্যবাদ। এখন আপনি দেখবেন যে এই সংস্কার ইস্যুতে সংস্কারটি কোত্থেকে এলো। এবারে যে জুলাই বিপ্লব, যে বিপ্লবের সফল পরিসমাপ্তির মধ্য দিয়ে আগের সরকারি যারা ছিল তারা অধিকাংশ পালিয়ে গেছেন, তাদের দলীয় প্রধান সহ বা সরকার প্রধান সহ পালিয়ে যাওয়ার পর যে প্রেক্ষাপট তৈরি হলো, সেই প্রেক্ষাপটে প্রফেসর ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছেন, এবং এই দায়িত্ব নেওয়া এবং দায়িত্ব দেওয়া, সেখান থেকে কিন্তু একটি সংস্কারের বলতে পারেন যে শুভ সূচনা হয়েছে। সংস্কারের প্রয়োজন কেন হলো, সংস্কার কেন এলো, সেটি হলো, আমি যেটি বলি সবসময়, সেটি হলো যে গত 15-17 বছরে, 15 থেকে 17 বছরে দেশে বা রাষ্ট্রের কাঠামোর যতগুলো পিলার ছিল বা স্তম্ভ ছিল, সেগুলোকে অন্যায়, অনিয়ম, অনাচার, দুর্নীতি, লুটতরাজ এর মধ্য দিয়ে সেই রাষ্ট্র কাঠামোগুলোকে ভেঙে ফেলা হয়েছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্র কাঠামো বলতে রাষ্ট্রের ভিত মানে নড়িয়ে দেওয়া হয়েছে। এখন সেই রাষ্ট্রের নির্বাচন, গণতান্ত্রিক একটি নির্বাচন যদি করতে হয়, যে সরকার সেই গণতান্ত্রিক নির্বাচন করবার জন্য কিছু সংস্কারের দরকার আছে। যে কাঠামোগুলো ধসে গেছে সেই কাঠামোগুলো মেরামত করবার দরকার আছে। ওই জায়গা থেকে এসছে সংস্কার, এবং এই সংস্কার করতে করতে আমরা কতগুলো কমিটি করেছি এবং সেই কমিশন করেছি, কমিশনের প্রস্তাব দিয়েছে, সেটিকে নিয়ে ঐক্যমত কমিশন হয়েছে, সেখানটাতে আলাপচারিত হচ্ছে।
আপনি যেটি বলছিলেন যে রাজনৈতিক দলগুলো আস্থা পাচ্ছে না, নির্বাচনী কোনো ডামাডোল নাই, সেটি তো বলছিলেন। আমি বলবো নির্বাচন ধরুন 6 মাসের একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে, অনেক আগে দেওয়া হয়েছে, কিন্তু এখন তো এসে এই যে ঐক্যমত কমিশন বা এত কিছু হয়েছে, তো এখন এসে যদি সরকার আরেকটু বলে যে না ঠিক আছে আপনারা বলছেন যে রোজার আগে হবে, ঠিক আছে আমি এই ফেব্রুয়ারিতে নির্বাচন দিব বা জুনে দিব, না, আপনি তাহলে তো একটা স্পেসিফিক হয়, সুনির্দিষ্ট তারিখ ঘোষণার কথা। সুনির্দিষ্ট তারিখ না, সমস্ত মাসও যদি হয় তাও তো রাজনৈতিক দলগুলো একটা আস্থায় আসতে পারে। কিন্তু এখন তো আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রচারণা, প্রোপাগান্ডার বিভিন্ন কিছু সুযোগ তৈরি হচ্ছে। না, প্রচার প্রোপাগান্ডার সুযোগ তৈরি হওয়ার অনেকগুলো কারণ আছে। দেখেন, প্রথম কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া থেকে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এই সরকারকে 5 বছর দেখতে চাই, এরকম একটি আওয়াজ উঠেছে, বিভিন্ন মাধ্যমে উঠে এসছে। আরেকটি হলো সাম্প্রতিক সময় প্রফেসর ইউনূস বাইরের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকার উনি বলেছেন, আমার বিরুদ্ধে কেউ কোনো কিছু বলছে না, আমাকে তো চায় জনগণ, এরকম কথাটা আমি যদি সামারিটা বলে থাকি। এটির মধ্য দিয়ে এই সরকারের স্থায়িত্ব নিয়ে একটি ধূম্রজাল সৃষ্টি হয়েছে, যেটি আগেও ছিল, অতটা প্রকাশ্যে ছিল না, কিন্তু এর মধ্যে দিয়ে প্রকাশ্যে এসছে। আর এই সরকার কতদিন থাকবে, কতদিনে যাবে, যেটি আপনি শুরুতে বলছিলেন বা উনি বলছিলেন যে কেয়ারটেকার সরকারের কিন্তু একটি মেয়াদ ঘোষণা করে কেয়ারটেকার সরকার গঠন হয়েছে 3 মাসের জন্য, নির্বাচন করে দিয়ে তারা বিদায়। এই সরকারের পার্থক্য কেয়ারটেকার সরকারের সাথে এই সরকারের পার্থক্য, তাদের কোনো মেয়াদ নাই, মেয়াদ ঘোষিত নাই। এখন সেখানটাতে এই সরকার কবে দেবেন দায়িত্ব, এবং সেটি নিয়ে একটি প্রশ্ন সব মহলে আছে। কিন্তু বড় রাজনৈতিক দল যারা, তারা কিন্তু যেমন দ্রুত সংস্কারের মধ্যে নির্বাচন চাচ্ছে, আবার একটি পক্ষ সংস্কার হয়ে তারপর নির্বাচন চাচ্ছে। আবার যারা ক্ষমতায় বসিয়েছেন বলছেন এই সরকারকে, তারা বলছেন যে আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগ শেখ হাসিনার বিচার, আরও অনেকগুলো ইস্যুকে সামনে এনে সেগুলো করে তারপর যখন ওই দাবিগুলো জোরালো হচ্ছে কোনো না কোনো জায়গা থেকে, তখন অপোজিট শিবিরে যারা পুরনো রাজনৈতিক দল, যারা বড় রাজনৈতিক দল, যদি আমি বলেই ফেলি যে বিএনপির মধ্য থেকে দেখেন মানুষের একটি আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশার জায়গা সৃষ্টি হয়েছে যে গত 16 বছরে বা 17 বছরে যারা ভোট দিতে পারে নাই, তারা একটি ভোট উৎসবের জন্য মুখিয়ে আছে। তো বিএনপি রাজনৈতিক দল এবং দেশের এখনকার প্রেক্ষাপটে সবচেয়ে বড় রাজনৈতিক দল, নেতা, কর্মী, সমর্থক সব বিবেচনায় তারা তো চাইছে যে যত দ্রুত নির্বাচন হবে তত তাড়াতাড়ি তারা শাসন ক্ষমতায় যাবে। তাদের স্বপ্নের জায়গা বা জনগণের যে প্রত্যাশা বা জনগণ যেটা ভাবছে, সেটাও আমরা যেটুকু আভাস পাই সেরকমই আসছে। তো তারা তাদের জায়গা থেকে বলছে। জামায়াতে ইসলামী, আপনি বলছেন যে কোনো কর্মকাণ্ড চালাচ্ছে না বা কোনো ভরসা পাচ্ছে না। জামায়াতে ইসলামী আপনি দেখবেন ইতোমধ্যেই সারা দেশে 300টি আসনে কে কে প্রার্থী হবেন সেটি ঘোষণা করে ফেলেছেন, চূড়ান্ত করে ফেলেছেন। তারা বলতে পারেন নির্বাচনী প্রস্তুতির একটি বড় জায়গা সম্পূর্ণ করে ফেলেছেন। বিএনপি অঘোষিত আর ঘোষিত, তারা এখনও প্রার্থী ঠিক করেন নাই বা ঘোষণা করেন নাই, কিন্তু তারা দেখবেন যে নানান ফর্মে কিন্তু তারা জনগণের কাছে দোরগোড়ায় যাওয়া শুরু করেছে। তো সেই ক্ষেত্রে নির্বাচনের যে আবহাওয়া একটি তৈরি হয়েছে, এবং নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যে একাধিকবার বলেছে যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত, সরকার বললেই হবে। এবং এই সরকারের ভেতর থেকে একাধিক উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা, তারা নির্বাচন দিয়ে সরে যেতে চায়। এখনকার প্রেক্ষাপট যেটি তৈরি হয়েছে, একটি মাত্র প্রেক্ষাপট এখন, এই সব সমস্যার সমাধান একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন যত তাড়াতাড়ি দেবে, এই আন্দোলন, এই জনদুর্ভোগ, এই হাঙ্গামা, এই নৈরাজ্যকর পরিস্থিতি, এগুলোর অনেক ধন্যবাদ সুলতান মাহমুদ। আমি আবু হানান রাজ্জাকি, যদিও এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো মেয়াদ নির্দিষ্ট করা নাই, তারপরেও আমরা যেটা দেখি, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার থেকে বলা হয়েছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তার মানে একটা অনুমান করা যায় যে এই সময়ের পর তারা চলে যাবে। কিন্তু আবারও বলি, রাজনৈতিক দলগুলো বারবার যেহেতু এই চাপ দিচ্ছে যে আরও আগে বা এই সময় নির্বাচন, বা সরকার দেখছে না যে তারা দলীয়ভাবে প্রস্তুতি নিতে পারে, কিন্তু সরকারের এমন কোনো কার্যক্রম দেখছে না যে কার্যক্রম দেখে মনে হয় যে এই সময়ের মধ্যে তারা একটা নির্বাচন দিয়ে চলে যাবে।
আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে ডেইলি স্টারের সম্পাদক একটা মন্তব্য প্রতিবেদনে লিখেছে যে এই সরকারের ডক্টর ইউনূসের সদিচ্ছা নিয়ে কোনো প্রশ্ন করে নাই, বরং তার কিছু উপদেষ্টাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন করেছে যে তারা আরও কিছুদিন ক্ষমতায় থাকার জন্যে সংস্কারের নামে কালক্ষেপণ করছে। আপনি বিষয়টা কিভাবে দেখেন? এই সরকারের মেয়াদ যেহেতু নির্দিষ্ট করা নাই এবং সরকার একটা রূপরেখা অন্তত দিয়েছে, আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন? না, প্রথম কথা হলো আপনি বলেন কি ডেইলি স্টার, ডেইলি স্টার কীভাবে মানে অনুমান করলো? অনুমান ছাড়া তো আর কিছু নাই এখানে। আপনি রাজনৈতিক অধিকার আদায় করতে হবে রাজনৈতিকভাবে, প্রথম যদি এখানে আসেন, এবং সেটা যদি খাঁটি বাংলায় বলে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে। এবং রাজনৈতিক দাবিগুলো আদায় করার জন্য যেগুলা করা হয় সেটাকে খুব বড় অফেন্স ধরা হয় না। রাজনৈতিক দাবি এখন আদায় করতে হবে কেন? একটা সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটাই বলতে, দেশের রাজনৈতিক দল জনগণ মিলে একটা তার কাছে নতুনকে দাবি করতে হবে কেন? দাবি করার দরকার নেই, আমি বলতেছি সবাইকে স্টেক হোল্ডারকে সাথে নিয়ে একটা পথনকশা তৈরি করে সেইটা দিয়ে তারা চলে যাবে। ভেরি সিম্পল। এখানে ঘাপলা হইল কোথায়? আপনি দেখা করলেন, দেখা করে বললেন আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, ওকে, আর ওনার স্ট্যান্ড হইল ডিসেম্বর থেকে জুনের মধ্যে। এটা নিয়ে কোনো কোশ্চেন নাই। কিন্তু আপনি কি আমি তো এরকম কোনো কিছু ঘটেছে আমি তো যা দেখি আপনার মনে হয় যে এই সময়ের মধ্যে নির্বাচন হবে? আমার চোখে তো পড়ে না। আপনাকে তো তফসিল দেওয়ার টাইমটা আসতে হবে। আপনি ধরতে পারবেন যদি 2 মাস আগে ধরি আমরা, নির্বাচন ডিসেম্বরে দেওয়ার কথা হইল, অথবা ফেব্রুয়ারি মাঝামাঝি যদি জামাতেরটা ধরি রোজার আগে, এই দুইটাকে মিলে যদি একটা জায়গায় যায়, তাহলে হয় আপনাকে অক্টোবরে আইসা আপনাকে তফসিল দিতে হবে। 2 মাস আগে আমি যদি ধরি, 31 ডিসেম্বর বর্ডার লাইন, অক্টোবরে আপনি তফসিল দিবেন। আপনি যদি অক্টোবরে বা একেবারে মুমূর্ষ যে টাইমটার ভিতরে তফসিল দিতেই হয় সেইটা যদি ক্রস করে, অনলি দেন ইউ ক্যান ফাইট, অনলি দেন ইউ ক্যান গো টু দ্য রোড। আমি কেন বলছি? যেহেতু আমি ডিসেম্বরে নির্বাচন চেয়ে আসছি। আর যদি সমঝোতা হয় যে রোজার আগে দিবে, কথার কথা, তাইলে আপনি ডিসেম্বরের শেষে গিয়ে তফসিল চাইতে পারেন। ওইটা না আসা পর্যন্ত আপনার আমার মানে মানে যৌক্তিক দাবিটা কি আপনার? আর আপনি কি দেখে বলতেছেন যে উনি নির্বাচন দিবেন না? সেটা তো ক্লিয়ার করতে হবে এবং সেটা গ্রহণ করতে হবে। আমি ব্যক্তিগতভাবে গ্রহণ করব যদি এমন কোনো কথা দেখাই, এমন কোনো ঘটনা দেখাইতে পারেন যে এই ঘটনার কারণে উনি নির্বাচন না দেওয়ার পরিকল্পনা করছেন। আপনি তো বিবৃতি বেজ আপনার মতো করে বলছেন। আমি 100 বার নির্বাচন চাই, 100 বার, এবং এই গভর্নমেন্টের কোনো রাইট নাই। কিন্তু আমরা দলমত নির্বিশেষে তাকে সুপ্রিম কোর্ট যখন বসাই দিছে, তখন আমরা রাজনীতিবিদরা কোথায় ছিলাম? অন্তর্বর্তীকালীন মেয়াদ কেন ফিক্স করা হইল না? তার কার্যক্রম কেন ফিক্স করা হইল না? এখন শুধু নির্বাচনের ডেট দিছে ইচ্ছা তার, সুমোটো। আমি দিলাম, কথার কথা, কারণ সে দিবে, অবশ্যই দিবে। এবং আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, ইউনূস সাহেব থাকবেন না। আমি আগেও বলছি, এখনও বলছি, উনি নির্ধারিত সময় নির্বাচন দিয়ে উনি চলে যাবেন। আচ্ছা, ঠিক আছে। আমি অন্য একটা প্রসঙ্গে আসি। বিএনপি যেহেতু আপনিও বলছেন যে একটা বড় একটা রাজনৈতিক দল, বড় স্টেক হোল্ডার যে এই সময়কালে, তো আপনি খেয়াল করেছেন বিএনপির পক্ষ থেকে কিন্তু এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, বারবার প্রশ্ন তোলা হচ্ছে নিরপেক্ষতা নিয়ে। এই সালাউদ্দিন সাহেব গতকালও বলেছেন যে নিরপেক্ষতা বজায় রাখতে চাইলে সরকার থেকে এনসিপির 2 প্রতিনিধিকে পদত্যাগ করতে হবে। আপনি কি এমন কোনো কিছু দেখেন কিনা যে এই সরকার আসলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে? যদিও আপনার প্রথম অংশে কিছুটা বলেছেন যে এনসিপির প্রতি তাদের সহানুভূতির কথা বলেছেন, এর বাইরে আর কি দেখেন, বা বিএনপির এই দাবিটাকে কতটা যৌক্তিক মনে করেন? দেখেন, আমি আবার বলি, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এখনকার প্রেক্ষাপটে তারা যেটি অভিযোগ করেছেন, দেখেন রাজনীতির স্বার্থে রাজনীতিবিদরা অনেক কথা বলেন, সব কিছুর জাস্টিফিকেশন অ্যাট অনস থাকে না, তারা তাদের মতো করে অনেক কথা বলেন। এটাকে এক ধরনের চাপ সৃষ্টি করা আপনি বলতে পারেন। কিন্তু যে ইস্যুতে আপনি বলছেন যে বিএনপি অভিযোগ করেছে, আপনি সরকারের ভেতরে থেকে একটি রাজনৈতিক দল গঠন করে দেয়া, সরকারের যারা উপদেষ্টা পরিষদে আছে, দুজন শিক্ষার্থী প্রতিনিধি যারা আন্দোলনে ছিলেন, আন্দোলন সংগ্রামের অগ্রভাগে যাদেরকে দেখেছি, 3 জন সরকারের ভেতর ছিলেন, 1 জন সরে গিয়ে একটি দলের কনভেনার হয়েছেন, প্রধান হয়েছেন, আরও 2 জন এখন আবার সেই আগে একজনের পদবি ছিল না, মিনিস্ট্রি ছিল না, তাকে আবার যাকে সরানো হয়েছে সেই জায়গায় রিপ্লেস করা হয়েছে, তারা সরকারের মধ্যে রয়ে গেছে। এখন যেহেতু যারা আন্দোলন সংগ্রাম করেছে
তারা আবার সরকারের ক্ষমতায় গেছে, তারা সেই ক্ষমতার একটি অংশ বিশেষ আবার রাজনৈতিক দল গঠন করেছে। তো ওই যারা আন্দোলন সংগ্রাম করে আবার রাজনৈতিক দল গঠন করলো, আবার সরকারেরও পার্ট হলো, তাহলে হলোটা কি? তাহলে তো এই অভিযোগ অমূলক নয় যে সরকার তার নিরপেক্ষতা হারাচ্ছে। সরকারের ভেতরে বসে কি কি আলোচনা হচ্ছে, প্রকাশ্যে বলুক অপ্রকাশ্যে বলুক, গোপনে বলুক জাহেরি বা বাতিনি, যেটাই হোক না কেন, সেটি তো এই ছাত্রদের প্রতিনিধিত্ব যখন সরকারের মধ্যে থাকে, আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে অন্তর্বর্তীকালীন সরকারে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব দেয়া হয়েছে। সেটিই যদি হয়, তো শিক্ষার্থীদের এক অংশ আন্দোলন সংগ্রামে আছে বা রাজনৈতিক দলে আছে, আর এক অংশ সরকারের ভিতরে আছে। তো তারা যখন রাজনৈতিক দল গঠন করে, তাদেরই একটি পার্ট যখন সরকারের মধ্যে থাকে, তাহলে এটি তো দিবালোকের মতো স্পষ্ট যে সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড বা যেটি নিরপেক্ষতার ঘাটতি, সেটি তো দৃশ্যমান। অনেক ধন্যবাদ। আবহাওয়া রাজ্যকে আপনি কি একই মত পোষণ করেন কিনা? দেখেন, আপনি ডিপেন্ড করবেন কিসের উপরে, হাইপোথিসিসের উপরে না ডকুমেন্টারি? হাইপোথিসিস হইল যে ছাত্রদের দুজন প্রতিনিধি ওইখানে আছে। হাইপোথিসিস এটা তো ডকুমেন্টেশন। হ্যাঁ, কিন্তু এনসিপি যারা করলো তারা আবার তাকে মিলাচ্ছেন কেমনে? ডকুমেন্টারি আপনি মিলাইতে হবে। আমি পরে আসছি জবাবটায়। 2, আপনি নাহিদ যোগ দিছে এনসিপিতে, সে পদত্যাগ করে যোগ দিছে। আপনি ডকুমেন্টারি আসলেই যে সে পদত্যাগ করছে, যেহেতু 2 জন উপদেষ্টা আছে, আপনি এনসিপির তাকে ধরতে পারবেন 1। 2, এনসিপি কোনো দল এখনো হয় নাই, এখনো কোনো দল হয় নাই, বরং আমরা তাদেরকে দল বানাই দিতেছি। আজকে 6-7 মাস ধরে দল বলতেছি, এখন পর্যন্ত আমাদের যে ক্রাইটেরিয়া, যেভাবে দল হয়, তারা দল হয় না। নিবন্ধন না হলে কি তাকে দল বলা যাবে না? দল না তো, আপনি সংগঠন। নিবন্ধন না হলে নিবন্ধনের সাথে দলের সম্পর্ক নেই। নিবন্ধন হলো তার নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্যতা। বেশ ভালো, রাজনৈতিক দল গঠন করেছে। আরে ভাই, আপনারটাই মানলাম। তাহলে না মানে না, এটি হলো আপনার নির্বাচন কমিশনের যে আইন আছে, সেই আইন অনুযায়ী মানলাম তো, জি, যে তাইলে নির্বাচন করার যোগ্যতা। জি, দল হওয়ার পরে ধরে নেন যে ইয়ে করবে, তারপরে তাদেরকে বলি কেন বলছি আমি কথাটা। 3য় মাত্রায় জাস্ট 2 দিন আগে আসিফ নজরুল সাহেব ইন্টারভিউ দিয়েছেন। বিএনপির বহু লোকের সাথে তার সখ্যতা আছে, আগেও ছিল, এবং ব্যক্তিগতভাবে আমরা সবাই জানি। কিন্তু সে যখন টকশো করতো, বিভিন্ন চ্যানেলে আসতো, কোন ঘরানার কোন পক্ষে, সে এন্টি আওয়ামী লীগ কথা বলতো, এবং আমরা দেখছি সে বিএনপির প্রতি তার সাংঘাতিক যোগাযোগ ছিল। তাহলে আমরা কি বলবো, আসিফ নজরুল কি এখানে বিএনপিকে ইয়ে দিচ্ছে? আপনি বলতে পারবেন? পারবেন না। কাজে আমার কাছে মনে হয় যে যখন টাইম আসবে তখন আপনি দেখবেন। শুধু আমি তো অস্তিত্বই দেখিনি এনসিপির, যখন এই যে কথা বলে, নানান জনের টকশোতে বলে, ইয়েতে বলে, কোনো অস্তিত্বই নাই। তো ওই 2 জন যদি আসিফ মাহমুদ আর সে যদি এখন এনসিপির কাজ করে, যেটা আপনি বলতেছেন, আমি ডকুমেন্টারি বলতে পারি না, কিন্তু আসিফ নজরুল তো স্টেটমেন্ট দিল, তাহলে সেটা আপনি কি ধরবেন? আসিফ নজরুল কি তাহলে বিএনপির পক্ষে প্রতিনিধিত্ব করতেছে? অফকোর্স নট। আমি বলবো অফকোর্স নট। আর একটা কর্ম দিয়া আপনি অন্য একটা ঘটনা আপনি কখন ঘটাইছেন সেটা নিয়ে আপনি এখন বিচার করতে পারবেন না। কালকে যদি আমি ওনাকে উপদেষ্টা বানাই দিই, তাহলে কি উনি আমার দেশের পক্ষেই শুধু কাজ করতে থাকবেন? কথার কথা, তর্কের খাতিরে বললাম। উনি কি শুধুই আমার দেশ দেখবেন পত্রিকার জগতে? ন, উনি তখন সবার জন্য হবেন। সুতরাং আপনি বলতে পারেন, সেটা নিয়ে আমার দ্বিমত নাই ভাই, আমি লজিক আর্গুমেন্ট করতেছি, আমি কিন্তু আর পক্ষপাতিত্ব করছি না, যে আপনাকে ডকুমেন্টারি হইতে হবে। যে যেমন প্রধান উপদেষ্টার সম্পর্কে কমপ্লেন, ওই উনি বললেন যে বিএনপির একজন বলছে যে দেখ, আপনি বলেন না একটা অথেন্টিক, বরং আপনি যদি দেশটাকে ভাবেন, রাষ্ট্রটাকে ভাবেন, তাহলে বড় ইস্যু আছে, যে ইস্যু নিয়ে আপনারা কথা বলেন না। কথা বলতেছেন এমন কথাগুলো এসে, আপনি আসেন করিডোর নিয়ে কথা বলতেছে, করিডোর নিয়ে আপনার কাছে আসবো, কথা বলতে তার আরেকটা প্রসঙ্গ তুলে নেই। আমরা যেভাবে বলি এগুলো ডকুমেন্টারি। আমি রাজ্জাকি ভাইকে একেবারেই তার বক্তব্যগুলোকে অমূলক অ্যাডভোকেট, কিন্তু আমি সেই জন্যই বলছি, সেই কথাই আসছি। উনি বিচারালয়ের যে প্র্যাকটিস ওনার কথার মধ্যে, সেটাও এখনো দৃশ্যমান যে সবকিছুতে ডকুমেন্টেশন। আসিফ নজরুল নিজে বলছেন যে বিএনপির লোক আমার সখ্যতা। নজরুলের সাথে আমি নাম উল্লেখ করতে চাই না, আমি তো নাম বললাম, আপনি নাম উল্লেখ করেছেন। কার অতীত কি, কে 3 দিন আগের কথা বলছি ভাই, টকশোতে বলছি, আমি বলছি যে তিনি এখন কি বলছেন, তার অতীত কর্ম জীবন কি ছিল, কোন রাজনৈতিক দলের সাথে ছিল, কে ঘাতানিকের সাথে ছিল, কে ঘাতানিক কমিটিতে ছিল, নেতৃত্বে কর্তৃত্বে ছিল, আমরা সেগুলো জানি।
এখন নতুন করে কে কি বলছে সেটি তো বলতেই পারে, আপনিও বলতে পারেন, আমিও বলতে পারি। সেটাই, যিনি বললেন তারটাকে আপনি ধরবেন কিন্তু না। সেটিকে কি অন্য অতীতের আসলটাকে বাইপাস করবার জন্য, তাহলে সেইখানেই থাকি আমরা, যখন seeing is believing, যা দেখবো সেটা বিশ্বাস করব। আসলটাকে এড়িয়ে যাচ্ছি কিনা, এই জন্যই আমাকে ঘটনার মূলে যেতে হবে। সবকিছু তাৎক্ষণিক থেকে, সবকিছুই তাৎক্ষণিক যে পরিবেশ পরিস্থিতি থেকে সবকিছুর মূল্যায়ন হয় না। আপনাকে মূল্যায়ন করতে গেলে নেপথ্যে যেতে লাগবে, কে কোথায় ছিল, কার উত্থান কোত্থেকে, কার রাজনৈতিক সংশ্লেষ কোথায় ছিল, সে অতীতে কি কি করেছে। হঠাৎ করে কেউ যদি এসে বিএনপির জন্য মায়া কান্না করে, তাহলে কেন এই মায়া কান্না করছে, সেটি কি বিএনপির পক্ষে করছে না বিএনপির বিপক্ষে করছে? আজকে এরকম কথা বলবার কারণে কারো কারো ধারণা হতেই পারে, আপনি যেটি বলেছেন যে তাহলে তো সে বিএনপির পক্ষের লোক, সেই ধারণা তো হতেই পারে। কিন্তু এর হোয়াট ইজ দ্য বিহাইন্ড দ্য সিন কি ঘটছে সেটি আমাদেরকে অনুধাবন। আমরা তো একই কথা বললাম, আপনি তো আমার কথাই বললেন যে আমরা অ্যাকশনে দেখব, ফলাফল বলে দিবে যে পদ্ধতিটা কেমন ছিল। আচ্ছা, আবু হায়দার রাজ্জাকী, এই যে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং নিবন্ধন স্থগিত করা হয়েছে, এবং কোন প্রেক্ষাপটে করা হয়েছে, এবং রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি এবং জামাত কোন প্রেক্ষাপটে তারাও অনবোর্ড হয়েছে, সেটা আপনারা জানেন। সেটা নিয়ে আমার প্রশ্নটা হলো, আমির খসরু মাহমুদ চৌধুরী একটা প্রোগ্রামে বলেছেন যে আওয়ামী লীগ সমর্থন করেন, কিন্তু সে আওয়ামী লীগের দোষর নন এমন গ্রহণযোগ্য ব্যক্তি বিএনপি সদস্য হতে বাধা নেই। এখানে কি রাজনীতি দেখেন? ধন্যবাদ আপনাকে। এই কথাটা উনি এখন বলছেন, তার কিছুদিন আগে রিজভী সাহেব বলছিলেন যে যাদের ক্লিন ইমেজ যাদের আছে আওয়ামী লীগের, তারা বিএনপিতে যোগ দিতে পারে বা বিএনপির রাজনীতি করলে তাদের আপত্তি নেই। আচ্ছা, আপনি প্রথমত যদি এখানে ব্যাখ্যায় আসেন, দুইটা দলের কিন্তু আদর্শ দুই রকম। আদর্শ বলতে আমি যদি তাদের নেতারে ধরি, যে যার যার নেতার ভিত্তিতে যদি আদর্শ হয়, না, দলের তো ঘোষিত আদর্শ আছে, দলের ঘোষিত আদর্শ আছে, এবং দলের ঘোষিত আদর্শ নিশ্চয়ই আওয়ামী লীগের সাথে এক নয়। না, যদি এক না হয়, তাহলে আপনার আদর্শে যখন আর এক লোক চলে আসবে, আপনাকে বুঝতে হবে যে আদর্শ বিবর্জিত তারা এক। আপনি রাজনীতিতে ইন্টারফিয়ার করে নেই, করেন। সুধা সদনের টিকিট না পেয়ে পুরনো পল্টনে সে টিকিট নিছে না? আমি তো সেটাই বলছি, আমি তো দ্বিমত করছি না আপনার সাথে। তার মানে কি, রাজনীতিতে আদর্শ বলতে কিছু নাই। আপনি তো ওইখানে আসেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার একটা আইডিওলজি যদি থাকে, আইডিওলজি না থাকে তা আপনার কোনো স্ট্যান্ড নাই, তাহলে পরিবর্তনশীল। ওই আপনি যাদের নাম বলবেন আমরা জানি, সবাই জানে, এই টিকিট না পাইলে ওই মানুষের আদর্শ কি চেঞ্জ হতে পারে না? আমি তো সেই কথাটাই বলতেছি, এই যে ওই জায়গায় আসতেছেন। তাহলে আসিফ মাহমুদ ক্ষমতায় গিয়ে চেঞ্জ হয়ে যেতে পারে, আসিফ নজরুল গিয়ে চেঞ্জ হয়ে যেতে পারে, কাজেই ছাত্রতে ছিল বলেই যে ছাত্র করবে, নট কারেক্ট। সেটাই আমি বলছি, আমি একমত। এইবার আসেন ক্লিন ইমেজের প্রশ্ন যদি আপনি আনেন, আপনি তো আওয়ামী লীগ নিয়ে বহু টকশো করছেন, এবং সেখানে বিএনপির লোক ছিল বা কিছু ছিল। আচ্ছা, আওয়ামী লীগের আয়নাঘর নিয়ে যখন কথা বলছে টকশোতে, এই মানে আপনি কি টকশোতে শুনছেন আওয়ামী লীগ ঘরনার কোনো লোক বলছে যে আকাশ ভাই, আমি আওয়ামী লীগ করি এটা ঠিক, কিন্তু এই যে আয়নাঘর, বিনা বিচার হত্যা, এটা আমি পছন্দ করি না, বলছে? কোনোদিন বলে নাই, নাম্বার ওয়ান। ইভেন আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু একান্তে আপনার ঘরে বসে কখনো বলছে এই কাজটা ভালো হচ্ছে না? বলে নাই। তার মানে কি? তার মানে হচ্ছে যে আওয়ামী লীগ যেটা করেছে সেটা তাদের 500 কোটিও যদি থাকে যে তাদের সমর্থক, সবাই সমর্থন করছে। সুতরাং আপনি ক্লিন ইমেজের বলতে পারবেন না, যেহেতু তারা সমর্থক ছিল, কোথাও কোনো প্রতিবাদ ছিল না, ঘরোয়া পরিবেশে না। এখন সেজন্য দরকার একটা জাজমেন্ট। সেই জাজমেন্টে যারা যারা অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে অভিযুক্ত হবেন, দণ্ডপ্রাপ্ত হবেন, ওরা বাদে বাকিদেরকে আপনি বলতে পারেন ক্লিন ইমেজের। সুতরাং এর আগ পর্যন্ত যেটা বলতেছে ক্লিন ইমেজ, আপনি অ্যাসার্টেন করার কি? আপনি ক্লিন ইমেজে অ্যাসার্টেন করতেছেন কেন? আপনি কিভাবে ক্লিন ইমেজে অ্যাসার্টেন করবেন? আচ্ছা, ঠিক আছে, আপনি এই জায়গাটা আপনার বক্তব্য। আমার বক্তব্য, রাজনীতিটা কি কোন দিকে? প্রথম কথা হচ্ছে যে দেখেন, প্রত্যেকটি দলের রাজনৈতিক কতগুলো নীতি আছে, সেখানে ব্যক্তি বড় না, দলের রাজনৈতিক উদ্দেশ্য, লক্ষ্য, আদর্শ কি। যখন নির্বাচন কমিশনে আপনি দল নিবন্ধন করতে যাবেন, তখন আপনাকে বলতে হবে আপনার দলের উদ্দেশ্য, লক্ষ্য কি। সেটির ভিত্তিতে একটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়। নিবন্ধন দেওয়ার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে একটি ক্রাইটেরিয়া। আপনি এখন রাজনীতিবিদরা বলেন যে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। তো আপনি যেটি বলছিলেন যে সুধা সদনে গিয়ে নমিনেশন না পেয়ে পল্টনে এসে নমিনেশন নিয়েছে, আবার পল্টনে নমিনেশন না পেয়ে সুধা সদনে গিয়ে নমিনেশন নিয়েছে, এগুলো আমরা অনেক দেখেছি।
আমরা মাঠের রিপোর্টার ছিলাম, রাজনৈতিক বিটে কাজ করেছি, বিভিন্ন বিটে বিভিন্ন সময় কাজ করেছি, আমরা দেখেছি, একবার চাক্ষুষ দেখেছি। এবং যারা এই বোল পাল্টেছে টিকেটের জন্য, তাদের কর্মজীবনের কর্মতৎপরতা এবং রাজনৈতিক কর্মযজ্ঞ আমরা দেখেছি, খুব কাছে থেকে আমরা দেখেছি। আমি এখন সেই ক্ষেত্রে আপনি যখন বিএনপি যখন বলছে, বিএনপির বড় দুই নেতার কথা, আপনি একজনের কথা বললেন, রাজ্জাকি ভাই একজনের কথা বললেন, যে তারা ক্লিন ইমেজ। এখন এই একটা প্রশ্ন আসছে যে ক্লিন ইমেজের ব্যারোমিটারটা কি, কোন ব্যারোমিটার দিয়ে ক্লিন ইমেজ? উনি সব কিছুতে আদালত অঙ্গনের মতো সব কিছুতে প্রমাণ, তথ্য প্রমাণ রেকর্ডেড, সেগুলো রাখছি, আদালতের ভার্ডিক্ট কি হতে পারে, সেইখান থেকে কি হবে। আমার কথা হচ্ছে যে ক্লিন ইমেজের ব্যারোমিটারটা কি, সেটি একটি ব্যাপার। আর বাংলাদেশের রাজনীতিতে যারা আওয়ামী লীগ করেছে তাদের মধ্যে অনেক আমরা দেখেছি যে যারা সমর্থক ভোট দেয় আওয়ামী লীগকে, তারা অনেককে দেখেছি বলতে শুনেছি, টকশোতে এসে বলে নাই, দ্যাট ইজ ট্রু। কিন্তু প্রকাশ্যে বিভিন্ন জায়গায় তারা বলেছে আওয়ামী লীগ এটা খারাপ করেছে, আওয়ামী লীগ এটা ঠিক হয় নাই, শেখ হাসিনা এটা খারাপ করেছে, ওবায়দুল কাদের এটা খারাপ করেছে, আইনমন্ত্রী এটা খারাপ করেছে, নাম ধরে ধরে তারা বলেছে, সমালোচনা করেছে। যারা নেতৃত্বে বা ভাগবাটোয়ারা বা লুটেরাতন্ত্র বা চোরতন্ত্রের যারা সদস্য বা সুবিধাভোগী ছিলেন না, তাদের মধ্য থেকে এটি বলা হয়েছে। একইভাবে বিএনপি যখন 2001 to 2006 ক্ষমতায় ছিল, তখন এই তারেক রহমান সহ, বেগম খালেদা জিয়া সহ, মোসাদ্দেক আলী ফালু সহ যারা বিভিন্ন জায়গায় ছিলেন, লুৎফুজ্জামান বাবর সহ, তাদের অনেকের সমালোচনা করেছেন বিএনপির লোকজন, এবং তারা বলেছেন বিএনপির এই কর্মযজ্ঞ দিয়ে বিএনপির পরিসমাপ্তি হচ্ছে, বাজে অবস্থা হচ্ছে, বিএনপির এই শিক্ষা নেওয়া, তার মানে কি সেটি আমরা দেখেছি। বিএনপির যে পজিশন, যে তাহলে মানে আওয়ামী লীগের এই যে সো কল ক্লিন ইমেজ, এদেরকে আত্মীকরণ করা এই রাজনৈতিক কৌশল, আপনি সকল বলছেন, আমি সেটিতে বলবো না, আমি বলবো যে দেখেন, ঠিক আছে, আপনার যখন আওয়ামী লীগ নিষিদ্ধ বা তাদের কর্মতৎপরতা নিষিদ্ধ হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, ভোটের বাক্সে কোনো না কোনো জায়গায় তো ভোট দেবে, সেখানে নৌকা না থাকলে কাউকে তো ভোট দেবে। তো পলিটিক্যাল সে নাও দিতে পারে, না ভোটের যদি বিধান থাকে, হ্যাঁ না সেটা হচ্ছে না, সে তো ভোট কেন্দ্রে যদি যায় কাউকে না কাউকে তো ভোট দেবে। তো ভোট দিলে সেই ভোট পাবার জন্য একটি বৃহৎ রাজনৈতিক দল, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক উন্নয়ন, সমৃদ্ধি, হ্যাঁ, সব কিছুর সাথে যে দলটির সম্পৃক্ততা আছে, বারবার সরকার এসছে, সেই সরকারি দলটি বা সেই বড় দলটি তো তাদের ভোট তাদের পক্ষে আনবার জন্য যারা নেতা নেতৃত্ব বা ভাগবাটোয়ারাই ছিল না, তাদেরকে দলে আনতেই পারে। একটি হলো ঘোষণা দিয়ে, আরেকটি দল কি করছে, কেউ সোজাসুজি খাচ্ছে, ঘোষণা দিয়ে খাচ্ছে আমি এটি খাবো। আরেকটি দল কি করছে, আরেকটি দল তারাও তো রাস্তার কোনায় কোনায় ব্যানার টানিয়ে নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে। সেখানে কারা যাচ্ছে আপনি জরিপ করে দেখেন। আমরা তো আমাদের রিপোর্টাররা প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় যায়, আমাদের কাছে রিপোর্ট যখন এসে ফাইল হয় তখন আমরা সেগুলো বিশ্লেষণ করি, যেটা দেখি কেউ গোপনে তাদের সদস্য সংগ্রহ করছে। নতুন করে বাংলাদেশে এমন কোনো প্রেক্ষাপট তৈরি হয় নাই যে কোনো জায়গা থেকে আসছে তাদেরকে নতুন করে সদস্য সংগ্রহ করা। আমার দলে যারা ছিল তারা তো আছেই, আমার ছাত্র সংগঠনে যারা আছে তারা তো মূল দলেই আসবে, আমার যুব সংগঠন যারা তারা তো মূল দলেই আসবে। তো একদল কী করছে প্রকাশ্যে, আরেক দল গোপনে, তো এটি চলছে। আবার যারা এই এনসিপি করেছে তাদের ভোট বাক্সে কারা আসবে, সেখানটাতেও তো কেউ না কেউ যাবে। তো আমার কাছে মনে হয় যে আমির খসরু মাহমুদ চৌধুরী বা রিজভী, রুহুল কবির রিজভী যেটি বলেছেন, তারা প্রকাশ্যে তাদের কথাটা বলছে। কিন্তু আমার প্রশ্নটা আপনি যেটা করেছেন বা রাজ্জাকি ভাই যেটা বললেন, সেটির প্রশ্নটা হলো যে ক্লিন ইমেজের যে কথাটি বারবার বলা হচ্ছে দলের পক্ষ থেকে, সেটির ব্যারোমিটারটা কি, সেটি নিরূপণ করা দরকার। জি, অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ করবো, এক মিনিট করে বলবেন অন্য একটা প্রসঙ্গ, একদম আলাদা প্রসঙ্গ। সেটা হলো যে আপনি আমাদের বৃহৎ প্রতিবেশী, তাদের আচার আচরণ তো দেখছেন। আলোচনা বড় করতে গেলে এই জন্য ছোটো করে প্রশ্ন করছি, সেটা হলো যে লেটেস্ট তাদের যে মুভমেন্ট, সেটা হচ্ছে স্থলপথে বাংলাদেশি কিছু পণ্য আমদানিতে ভারতের বিধিনিষেধ আপনারা দেখেছেন দিয়েছে। এতে করে কি হয়েছে, কলকাতায় ঘুরে আগরতলায় যেতে হবে বাংলাদেশের বিস্কুট চিপসের চালান। তো জানেন যে ত্রিপুরা বা মেঘালয়, মিজোরাম এইসব এলাকায় তো আমাদের বাংলাদেশে এই প্রোডাক্টের ছিল। এই
ভারতের এই আচরণকে, সর্বশেষ এই আচরণ, এর আগে তো পুশ ইন্ট্রেশন করেছে সীমান্তে হত্যাযোগ্য বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু ভারত সর্বশেষ এই মুভমেন্ট 1 মিনিটে যদি একটু বলেন কিভাবে দেখেন? আমি যদি সিম্পল বলি, প্রত্যেকটা দেশ তার নিজ নিজ স্বার্থ দেখে, তার স্ট্র্যাটেজি কি সেটা সে বিচার করে। সুতরাং তারা যদি মনে করে এটা জাস্টিফাইড তাদের জন্য এবং এটা যদি তাদের জন্য লাভজনক তারা মনে করে, তারা করলে আমাদের কিছু করার নাই। 15 বছরে সেটা সেই বিতর্কতা আমি করতে পারবো না। স্ট্র্যাটেজি চেঞ্জ হয়। আজকে 15 বছর আগের সরকার, মানে 15 বছর যাবত যে সরকার ছিল, আবার আজকে যে সরকার, ন্যাচারালি সরকার একদম তাদের নিজেদের স্বার্থে ভারতের একদম ইনোসেন্ট মুভমেন্ট এটা বলছেন। আমি ইনোসেন্ট মুভমেন্ট বলতেছি না, যার যার দেশ তার নিজের স্বার্থ দেখবে এবং এটি জাস্টিফাইড। এবং আমার দেশের সরকার আমার স্বার্থ দেখে নাই গত 15 বছর, যদি আমি ওইভাবে আসি। সুতরাং ভারত যদি তার স্বার্থ দেখে, আই মাস্ট স্যালুট দেম। আপনি সে কেন তার স্বার্থ দেখবে না? আপনি আমার দেশ আবার আমার স্বার্থ দেখবে, সেখানে গিয়ে ভাইস ভার্সা। আপনি ডিপ্লোম্যাটিক্যালি বসেন, সিটিং টুগেদার, হাউ টু সলভ ইট। যদি আমার লোকসান হয় এই সিদ্ধান্তে, তাহলে আমরা অবশ্যই বারবার তাদের সাথে বসবো, আর তারা তো তাদের স্বার্থ চিন্তা করবে। এখন যদি বলেন তাদের স্বার্থ কি হচ্ছে না হচ্ছে, এটা তো আমি এখানে বসে বলতে পারবো না। ভেরি সিম্পল। না, আমি এই জায়গাটাতে আমার বক্তব্যটা ভিন্ন। বিষয়টা হলো, একটি দেশ, আপনি সার্ক বলেন, আপনি WTOর মেম্বার বলেন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মেম্বার বলেন, ইভেন দ্যাট কান্ট্রি টু কান্ট্রি বাইলেটারাল ট্রেড যে অ্যাগ্রিমেন্ট আছে, সেই অ্যাগ্রিমেন্ট অনুযায়ী বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে বাইলেটারাল ট্রেড আছে, সেটি যে ঘোষণা ইন্ডিয়া দিয়েছে, সর্বশেষ যে ঘোষণা দিয়েছে পণ্য ইম্পোর্টের ক্ষেত্রে, সেটি হলো ভায়োলেশন অফ বাইলেটারাল ট্রেড। এখন সেটিকে তারা সংশোধন করবে বা সংশোধন করতে পারে। দেখেন, বাংলাদেশকে কতভাবে বাধাগ্রস্ত করা যায় সেটি, বিশেষ করে যদি আপনি বাণিজ্যের কথা বলেন, আপনি জিওগ্রাফিক্যাল দিক বিবেচনায় করে যদি আপনি যেটি শুরুতেই বলছিলেন যে দিল্লি হয়ে আগরতলায় যেতে লাগবে, কলকাতা হয়ে আগরতলায় যেতে লাগবে, তো যেটি বাইলেটারাল ট্রেডে, যেটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি আমরা যেটা বলে থাকি, সেটির ভায়োলেশন। এর আগেও কিন্তু এই ভারত সরকার বিভিন্ন সময়ে বাংলাদেশের পণ্য ভারতে বা ইন্ডিয়াতে রপ্তানির ক্ষেত্রে কতগুলো আছে ট্যারিফ ব্যারিয়ার আর কতগুলো আছে নন ট্যারিফ ব্যারিয়ার। তো যখন ট্যারিফ ব্যারিয়ার দিতে পারে না WTOর যে কন্ডিশন, সেই WTO কন্ডিশন এবং আরও এন্টিটি আছে, সেই কন্ডিশন এবং এন্টিটির কারণে যখন সেটি দিতে পারে নাই, তখন কি করেছে, নন ট্যারিফ ব্যারিয়ার দিয়ে বাংলাদেশের পণ্য ইন্ডিয়ার মার্কেটে বা ভারতের মার্কেটে যে এক্সপোর্ট বা তার দেশে আমদানি, সেটিকে প্রতিবন্ধকতা তৈরি করেছে এবং করতে পারে নাই। এটি নতুন নয়, সেগুলো ছিল অঘোষিত। আর এখন যেটি করেছে সেটি ঘোষিত। এই এখন যে কাজগুলো হচ্ছে, এই যে পুশ ইন করে দেয়া, পুশ ব্যাক করে দেয়া, এবং এই যে আপনি তার দেশ থেকে আমরা যে চুক্তির মাধ্যমে তার ওখান থেকে আমরা পণ্য পাঠিয়ে সেই পণ্য আবার অন্য দেশে রপ্তানি করতাম, বাইয়ার ট্রান্সশিপমেন্ট, সেই ট্রান্সশিপমেন্ট ব্যারিয়ার তৈরি করা। আবার হলো এই সর্বশেষ এসে যেটা এখন ইম্পোর্ট ব্যারিয়ার তারা তৈরি করেছে, এগুলো হলো তাদের গত 15-17 বছরে তাদের মনোভাবাপন্ন, তাদের মতের, তাদের পথের, তাদের চিন্তার চেতনার, তাদের পক্ষের যে সরকার ছিল সেই সরকার ক্ষমতায় নাই, এবং বর্তমান যে সরকার আছে সেই সরকারকে নানানভাবে চাপ সৃষ্টি করবার একটি কৌশল মাত্র। আজকে এই পর্যন্তই রাখি। সুলতান মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ। আবহানা রাজ্জাকে অনেক ধন্যবাদ। আবার হয়তো দেখা হবে সেই প্রত্যাশা রাখি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।